গুড মর্নিং। তোমাদের ক্লাস ফোর্থ সেমিস্টার অনার্সের জন্য এই ক্লাস। আমি আগের যে ক্লাস করেছিলাম তোমাদের শিবাজি প্রশাসন ব্যবস্থাকে নিয়ে, সেইটাই আজকে তার সেকেন্ড পার্ট কন্টিনিউ করব। তো আমরা পড়েছিলাম যে শিবাজির শাসন ব্যবস্থার যে প্রদেশগুলোর গঠন প্রণালী কেমন ছিল, মানে ওই পর্যন্ত পড়েছিলাম। তো ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল সেই ব্যাপারটা নিয়ে। তো আজকে তারপর থেকে বাকি যে অংশটা রয়েছে সেটা আজকে শেষ করব। প্রাদেশিক শাসন ব্যবস্থার পরে যেটা অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ট্যাক্স বা রাজস্ব ব্যবস্থা। এই টাকা পয়সাটা আসছিল কোথা থেকে এবং কিভাবে আসতো শিবাজির প্রশাসন ব্যবস্থায়, সেটা একটু জেনে নিই। আর শিবাজি যখন রাজত্ব শুরু করেন, তোমাদের প্রথমেই ক্লাসে ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তার যে বাল্যকাল, তার বাবা তো আহমেদনগরের রাজা মানে সুলতানের অধীনে একজন জায়গিরদার ছিলেন। তো সেখানে তিনি থেকেছেন মালিক অম্বর, আহমেদনগরের যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং তার দ্বারা তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। मतलब मालिक अंबर से जो अहमदनगर के उस वक्त के प्राइम मिनिस्टर थे, उनसे बहुत ही इंस्पिरेशन मिला उनको, और वो अपने साम्राज्य में वो इंट्रोड्यूस किए। क्या किए उन्होंने? पहले पूरा ज़मीन जो उनके राज्य के अंडर आता है उसको जरीब किया, मतलब माप जोक किए पूरा ज़मीन को, कितना ज़मीन है इसको पहले नापना ज़रूरी था। और उसके बाद 30% ট্যাক্স লাগায়ে, 30% প্রথমে জমি জরিপ করে 30% কর, এবং তারপরে পরে অন্যান্য করগুলোকে একটু ছাড় দিয়ে, মানে অন্যান্য করগুলোকে একটু তিনি মানে প্রত্যাহার করে নেওয়ার পর 41%, মানে 41 মানে 40% বলবো, উৎপাদিত শস্যের 40% ট্যাক্স উনি জারি করেছিলেন সাধারণ কৃষকদের ওপরে। শিবাজির সময়কালে প্রজাদের জন্য, যারা চাষবাস করছেন তাদের বলা হয়েছিল তারা নগদেও ট্যাক্স দিতে পারবেন, আবার শস্যেতেও ট্যাক্স দিতে পারবেন। मतलब क्रॉप्स जो हम बोलते हैं कि क्रॉप्स में भी दे सकते हो, और जो कैश क्रॉप एंड कैश में भी दे सकते, उन लोगों के पास वो ऑप्शन था। কৃষির ডেভেলপমেন্টের জন্য শিবাজি বেশ কিছু ব্যবস্থা অবলম্বন করেছিলেন। তার মধ্যে যেমন ধরো, উনি খুব ভালোভাবে জানতেন যে আমাদের দেশের যে অর্থনীতিটা, মানে মারাঠা সাম্রাজ্যের অর্থনীতি, সেটা কিন্তু কৃষি বেসড। मतलब जो लैंड बेस्ड इकोनॉमी है पूरा मराठा के साम्राज्य में, उसको वो मानते थे। इसलिए इन्होंने क्या किया, जो फार्मर्स थे उनको फ्री में जो बलद होता है जो खेती बाड़ी करने के लिए वो लगता है, ऑक्सन जिसको हम लोग बोलते हैं, और जो बीज बोना जाता है उसको भी मतलब खरीदने के लिए उन्होंने बैंक से, या उस ज़माने में जो भी गवर्नमेंट से, बैंक मतलब बैंक तो सिस्टम उस ज़माने में उस लेवल का नहीं था आज के ज़माने की तरह, लेकिन लोन लेने की फैसिलिटीज़ उन्होंने ये इन लोगों को प्रोवाइड किए थे। মানে ঋণ, গাড়ির মানে চাষ করার জন্য বলদ, ধান চাষের জন্য বীজ, এ সমস্ত যাতে কৃষকরা সুবিধায় পান তার জন্য ঋণের ব্যবস্থা করেছিলেন। এবং এ কথা ঠিক যে শিবাজি রাজস্ব আদায়ের ব্যাপারটায় অত্যন্ত কঠোর ছিলেন। মানে তিনি, কারণ তিনি জানতেন যে ইকোনমিটা কিন্তু সম্পূর্ণরূপে রাজস্বের উপরই নির্ভরশীল, তাই তিনি এই ব্যাপারে কঠোর ছিলেন। এবং তবে এটাও ঠিক, এমন নয় যে চাষি না দিতে পারলে তার ওপর অত্যাচার করা হতো, এমনটা কিন্তু কোনো রেফারেন্স কিন্তু নেই। অর্থাৎ তিনি কিন্তু কৃষক দরদি ছিলেন। তার সময়কালে আরও দুই ধরনের ট্যাক্স নেওয়া হতো যারা বিজনেস করতেন, মানে ফার্মার ছাড়াও যারা বিজনেস করতেন মারাঠা সাম্রাজ্যে,
बिजनेस कम्युनिटी से दो तरह का टैक्स लिया जाता था। एक का नाम था महातौरफा, दूसरे का नाम था जकात। जो डेली बिजनेस करने आते थे, जो मतलब जो ट्रेडर्स बिजनेस करने आते थे, उनसे एक कर वसूला जाता था, इसका नाम था महातरफा। और जो डेली चीज़ जो बिकते थे बाज़ार में, मतलब कितने खरीदा गया, कितना बेचा गया, इसके ऊपर भी एक टैक्स लगता था उस ज़माने में। उस टैक्स का नाम था জাকাত। তাহলে বুঝতে পারছো বণিকদের উপরে দুই ধরনের ট্যাক্স। একটা হচ্ছে মহাতরফা, যেটা হচ্ছে বণিকরা যারা বিজনেস করতে আসছেন তাদেরকে দিতে হতো, আর ডেলি যে মার্কেটে কত ক্রয় বিক্রয় হচ্ছে তার উপরও একটা কর ছিল, সেটা হচ্ছে জাকাত। আচ্ছা, এই রাজস্ব বিভাগের পরিচালনার জন্য বেশ কিছু অফিসার্সদের নাম পাওয়া যায়, যারা হলেন হাওয়ালদার, কারকুন, সুবাদার, মুখ্য দেশাধিকারী। তাহলে হাওয়ালদার, কারকুন, সুবাদার, মুখ্য দেশাধিকারী, দে ওয়ার দ্য অফিসার্স হু ওয়ার कलेक्टिंग द टैक्स एट द टाइम ऑफ शिवाजी। तो ये बहुत ही एक अच्छा सिस्टम उन्होंने बनाए थे, जो इनकम को सही रखने के लिए। শিবাজি সময়কালে দুটো ট্যাক্সের নাম পাওয়া যায়, যেটা তিনি তার একটা তো বলেছিলাম স্বরাজ্য, যেটা হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন অঞ্চল, আর একটা হচ্ছে মুলকাগিরি, মানে যেটা হচ্ছে পরোক্ষ নিয়ন্ত্রণাধীন অঞ্চল। ওই পরোক্ষ নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো থেকে দু ধরনের ট্যাক্স আদায় করতেন। একটা হচ্ছে চৌথ, আর একটা হচ্ছে সারদেশমুখী। তাহলে চৌথটা কি 1/4 অংশ, সারদেশমুখী হচ্ছে 1/10 অংশ। আচ্ছা, এই ট্যাক্স দুটো ধরন কিন্তু একই। এটা কি ছিল? শিবাজি তার যে পরোক্ষ নিয়ন্ত্রণাধীন যে অঞ্চল, সেই অঞ্চলগুলো থেকে এই কর আদায় করতেন। এই করটি মূলত আদায় করা হতো এই কারণে, যদি এই কর কেউ দেন তাহলে সে ওই এলাকার মারাঠা সাম্রাজ্যের সেনাবাহিনী তাহলে সেই এলাকাটা লুটপাট চালাবে না, এই মর্মে একটা প্রতিশ্রুতি তার অঞ্চল থেকে, মানে তার রাজ্য থেকে তাদেরকে প্রদান করা হতো। যদি তারা এই কর দেন তাহলে তারা মানে মারাঠা সাম্রাজ্যের সেনাবাহিনীরা আক্রমণ করতে পারেন, লুট করতে পারেন। অর্থাৎ এর হাত থেকে বাঁচার জন্যে এই কর তারা আদায় করতেন। এবং অনেক ঐতিহাসিকের তীব্র সমালোচনা করেছেন। चौथ सारदेशमुखी जो है वो इनडायरेक्टली कंट्रोल जगह से ये टैक्स लिया जाता था 1/4 एंड 1/10 इसके बदले में, क्योंकि वहाँ पर लूट नहीं करेंगे मराठा सेना, तो इसके चलते तो इसके बदले में ये टैक्स लिया जाता था। दोनों टैक्स एक ही है, जगह के अनुसार कहीं जगह पे 1/4, कहीं जगह पे 1/10 का टैक्स लिया जाता था। बहुत सारे हिस्टोरियन से ये इस थॉट का समालोचना किए थे, क्योंकि ये एक तरह से ज़बरदस्ती कौर है, ज़बरदस्ती टैक्स है। क्योंकि अगर मान लो कोई नहीं देना चाहता है तो वो लूट करेंगे मराठा फोर्स, तो ये गलत है। विंसेंट स्मिथ गलत था। विंसेंट स्मिथ जो बहुत ही बड़ा हिस्टोरियन रहा, अंग्रेज हिस्टोरियंस रहा, उन्होंने बोला कि ये एक तरह से रॉबर टैक्स है, मतलब चोरी करके लिया जाता था। যাই হোক, এইটা দস্যু ট্যাক্স ইনি ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন, যেটা একটা জবরদস্তিমূলক ট্যাক্স, যেটা ঠিক হয়নি ভবিষ্যতের পক্ষে। ওকে, এবার দেখি বিচার ব্যবস্থাটা কেমন ছিল। মানে আমরা জানি বিচার ব্যবস্থার ক্ষেত্রে শিবাজি খুব একটা উন্নত ব্যবস্থা করে যেতে পারেননি। গ্রামগুলোর বিচার ব্যবস্থা যেটা নিয়ন্ত্রণ করত গ্রাম পঞ্চায়েত, এবং ফৌজদারি মানে হচ্ছে মিলিটারি সংক্রান্ত, পুলিশ সংক্রান্ত, চুরি ডাকাতি সংক্রান্ত এই বিষয়ে বিচার কার্য করতেন গ্রাম প্রধান। ग्राम प्रधान नाम छिलो पटेल। ताले गांव में जो लोग मतलब फौजदारी जो केस निपटाते थे उनका नाम था पटेल। और गांव में ज़्यादातर जो विचार जो होते थे, गांव में जितनी तरह की अपराध होते थे वो निपटाया जाता था गांव में ही। और जो लोग अपील करते हैं कि गांव में विचार सही नहीं मिला, उन लोगों को ये वहाँ पर एक कोर्ट हुआ करता था, इसका जो विचार करते थे अपील करने के चलते, उसका नाम था विचार जो जज होते थे उनका नाम था न्यायाधीश।
মানে গ্রাম লেভেলে যদি কেউ আপিল করে ওপর মহলে, তাহলে যিনি বিচার করবেন তিনি হচ্ছেন ন্যায়াধীশ। আর হাজির মজলিস হচ্ছে একটি সভা বা বিচারালয়, যেটা হচ্ছে শিবাজি প্রশাসনের সর্বোচ্চ বিচারালয় বলা যেতে পারে। হাজির মজলিস, হাজির মজলিস হচ্ছে চূড়ান্ত মানে আপিল আদালত, যেখানে ফাইনাল ডিসিশন শোনানো হতো। তোমাদের আমি প্রথমেই বলেছি যে শিবাজি সমস্ত বিষয়ের সর্বোচ্চ পদাধিকারী ছিলেন। तो ये हाजिर मजलिस जो है वो हाईएस्ट अथॉरिटी होते थे शिवाजी के एडमिनिस्ट्रेशन में বিচার देने के लिए। এবার একটু দেখে নিই ফোর্স, খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ খুব ফোর্স ভাইটাল জিনিস। যদি কোনো সাম্রাজ্যে তখনকার দিনে কেন এখনকার দিনেও তাই, যদি ফোর্স না থাকে তাহলে তো তার স্টেটই চলবে না। তাই ফোর্স কেমন ছিল, শিবাজি প্রথমের দিকে নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। যত তার সাম্রাজ্য বেড়েছে তত তার মনে হয়েছে যে স্থায়ী সেনাবাহিনী গঠন করা দরকার, যার জন্য তার মূলত প্রথমের দিকে সেনাবাহিনী যেটা ছিল হচ্ছে পदातिक বাহিনী, আর একটা ছিল অশ্বারোহী इन्फेंट्री एंड जो हॉर्स राइडर्स जो होते थे, ये दोनों तरह के फोर्स पहले होता था। और अपना पहले परमानेंट फोर्स भी नहीं था। जब बढ़ता गया अपना शिवाजी का राज्य जब बढ़ता गया, तब उनके सोच में आया कि एक परमानेंट फोर्स होना चाहिए जो अपने राज्य को सुरक्षा प्रदान कर सके। তো এই জন্য তিনি যেটা করলেন যে সেনাবাহিনীকে বাড়াতে শুরু করলেন, এবং আরও তিনি নতুন নতুন ফোর্সের যেটা দিক সেগুলো মানে ইনক্রিজ করতে লাগলেন, সেটা বাড়াতে লাগলেন। নৌবাহিনী তৈরি করলেন, হাতি হস্তি বাহিনী তৈরি করলেন, এবং উট উষ্ট্র বাহিনী তৈরি করলেন। मतलब नेवल को तो उन्होंने किया, एलिफेंट्री और जो कैमल फोर्स बोलते हैं इनको भी तैयार किए शिवाजी ने। और एक इम्पॉर्टेंट हिस्सा उन्होंने अपने सेना में जोर लगाया, वो है जोड़ा, वो है आर्टिलरी फोर्स, जो गोलंदाज होता है, মানে গোলন্দাজ বাহিনীকে, যারা কামান গোলন্দাজ বাহিনী তাদেরকে যুক্ত করেছেন। শিবাজির সেনাবাহিনীতে টোটাল সৈন্যসংখ্যা সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে প্রায় 1 লাখ পদাতিক, ইনফেন্ট্রি ফোর্স নিয়ার अबाउट 1 लाख 30 to 40,000 हॉर्स राइडर्स, मतलब कैवलरी फोर्स 30 to 40,000, और 1260 एलिफेंट, 1500 to 3000 कैमल फोर्स, एंड 200 नेवल फोर्स। नेवल मतलब नौ जो होता था, नौका জাহাজ তিনি নির্মাণ করেছিলেন প্রায় 200টার মতো। এবং ফরাসিদের কাছ থেকে সেই সময় শিবাজির সাথে ফরাসি সম্পর্ক ভালো হয়েছিল, এবং বলা হয় যে 80 आर्टिलरी खरीदा गया उस वक्त, और बहुत तरह के शीशा जो है बंदूक बनाने के लिए ये भी फरासी से उन्होंने फ्रेंच से खरीदे थे। মানে ওনাদের কাছ থেকে কিনেছিলেন কামান আর বন্দুক তৈরি করার জন্য সীসা, যেটা ধাতু, সেটা ক্রয় করেছিলেন। শিবাজির সেনাবাহিনীতে দুই ধরনের সেনা, দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছিল। দু ধরনের সেনা থাকতো, কীরকম, একটা হচ্ছে বর্গির আর একটা হচ্ছে শিলাদার। বর্গির কারা হতেন, শিবাজি প্রশাসন থেকে যারা মোটামুটি অস্ত্র পেতেন, পোশাক পেতেন এবং ঘোড়া পেতেন, এই ধরনের সেনাবাহিনী ছিল, যাদেরকে বলা হচ্ছে বর্গির। এটা সরকার দিত এদেরকে। और बर्गिर और सिलादार जो है उन लोगों को अपने आप ये सब व्यवस्था करना है, चाहे वो हर्स हो, ड्रेस हो, सब कुछ अपने आप को अरेंज करना है। बदले में पैसा मिल जाता था, लेकिन दो तरह की फोर्स शिवाजी के एडमिनिस्ट्रेशन में था, बर्गीर और सिलादार। तो बर्गीर जो है वो गवर्नमेंट से उनको ड्रेस, अस्त्र शस्त्र, घोड़ा सब कुछ मिलते थे, लेकिन শিলাদার को ये नहीं फैसिलिटी मिलता था। শিবাজির প্রশাসনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক ছিল সেটা হচ্ছে তার দুর্গ। কারণ আমরা জানি শিবাজির পুনে যে জায়গাটা মহারাষ্ট্রে, সেখান থেকে তিনি তার জাগিরদারির সূচনা করেছিলেন তার বাবার দেওয়া। সেখান থেকে তিনি আস্তে আস্তে সমগ্র দাক্ষিণাত্যে জুড়ে বিশাল অঞ্চল এলাকায় অনেক দুর্গ তিনি তার নিজের কন্ট্রোলে এনেছিলেন। দুর্গের যে বিষয় সেটা হচ্ছে টোটাল 240 দুর্গ তিনি দখল করেছিলেন, এটা বলা হয়ে থাকে। 240টা দুর্গের কন্ট্রোল শিবাজির হাতে ছিল, একথা বলা হয়ে থাকে।
যারা দুর্গের অফিসার্স ছিলেন তাদের নামও আমাদের জানতে পারি। তার নাম্বার আর তাদের মধ্যে হচ্ছেন হাবিলদার সবনিস সরনোবাত, হাবিলদার সবনিস সরনোবাত, দে ওয়ার দ্য অফিসার্স অফ ফোর্ট। এই ফোর্টের অফিসার্স তারা ছিলেন এবং তারা দুর্গের মানে রক্ষার দায়িত্বে থাকতেন। তো সর্বতোভাবে সেনাবাহিনীর যে নিয়ম শৃঙ্খলা সেটা তারা কঠোরভাবে যাতে পালন করেন, শিবাজির এই বিষয়ে ইনস্ট্রাকশন ছিল। এবং সেনাবাহিনীতে কোনো রকমের তিনি দুর্বলতা কথা স্বীকার করতে চান না, মানে কোনো রকমের ফাঁকফোকর তিনি রাখেননি। কারণ মধ্যযুগের ভারতে সেনাবাহিনী যার যত শক্তিশালী হতো সেই প্রশাসন রাজত্ব তত ভালোভাবে করতে পারত, এটা শিবাজি খুব ভালো করে জানতেন। শিবাজির সেনাবাহিনীতে যাতে কোনো রকমের দুর্নীতি না ঢোকে তার জন্য তিনি দুর্গেতে বেশ কিছু নিয়ম কানুন চালু করেছিলেন। যেমন তিনি বলছেন যে কোনো রকমের দুর্গেতে বা সেনা ছাউনিতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। मतलब लड़कियों का जाना बहुत ही मना कर दिया गया था। ट्रेनिंग सेंटर हो चाहे वो दुर्ग के अंदर हो, मतलब जहाँ पर फोर्स रहता था। তিনি যুদ্ধের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন টেনে দিয়েছিলেন। তিনি বলে দিয়েছেন যে যুদ্ধক্ষেত্রে সেখানে যেন কোনো ধর্মস্থান বা ধর্মগ্রন্থ অন্য কোনো ধর্মের সেটা যেন কোনো রকমের ক্ষতি না হয়, তার জন্য মহিলাদের বিশেষ করে যেন কোনো অত্যাচার না চালানো হয়। मतलब लड़की और लेडीज़ के ऊपर, फीमेल के ऊपर शिवाजी की बहुत बड़ी सम्मान देते थे वो। और इनका इंस्ट्रक्शन था कोई भी अगर सेना किसी भी हाल में किसी फीमेल और किसी धर्म ग्रंथ, किसी अन्य धर्म के धर्म ग्रंथ या अन्य धर्म के जो भी प्रार्थनालय होता था, प्रार्थना करने की जगह उसको सती पहुंचाया तो उसका बहुत ही बुरी तरह से उनको पनिशमेंट दिया जाता था। ऐसा भी बोला गया है कि उनको पेनल्टी के तौर पर डेथ वारंट भी जारी किया जाता था उस वक्त। মানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো যদি কোনো ধর্মস্থান, ধর্মগ্রন্থ বা মেয়েদের অপমান কোনো সেনাবাহিনী করে থাকতেন। এক কথায় তাহলে বলা যায় যে ভারতবর্ষের ভারতবর্ষের যে পশ্চিম ভারতের যে মারাঠা সাম্রাজ্যের যে স্থপতি শিবাজি, তার শাসনকালে সেনাবাহিনীতে বেশ কিছু ত্রুটিও ছিল। সেগুলো ঐতিহাসিকরা মন্তব্য করেছেন। সুরেন্দ্রনাথ সেন যেমন বলছেন যে শিবাজির সেনাবাহিনীতে মানে আধুনিক ব্যবস্থা না থাকার কারণে পরবর্তীকালে এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মানে পুরনো যুদ্ধ কৌশলের অবলম্বন করতেন, নতুন কিছু শেখার ব্যবস্থাটা কিন্তু ছিল না, রণকৌশল আবিষ্কৃত হয়নি, যেটা একটা শিবাজির প্রশাসনের ক্ষেত্রে পরবর্তীকালে ভীষণ অসুবিধা হয়েছিল। আর একটা জিনিস হচ্ছে যে শিবাজির সেনাবাহিনীতে আমরা তোমাদের বলতে ভুলে গেছি, সেখানে সেনাবাহিনীতে শুধু মারাঠারা ছিলেন না, সেখানে কারা কারা মানে চাকরি পেতেন দেখো। সেখানে হিন্দু চাকরি যেমন পেয়েছিলেন, আফগান, আরবি, अरबिक्स एवं फारसी, फ्रेंच से बहुत सारे लोगों को नौकरी मिलता था इनके फोर्स में। इसके चलते क्या हुआ, जो यूनिटी होता है ना वो यूनिटी टूट गया, মানে ঐক্য নষ্ট হয়েছিল, এটা একটা বড় ভুল। আর একটা জিনিস হচ্ছে যে সামন্ত প্রথা, মানে ওই যে জাগিরদারি সিস্টেম বা ফিউডাল স্ট্রাকচার সেখানে শুরু হওয়ার কারণে শিবাজির প্রশাসন ব্যবস্থার ক্ষতি হয়ে গিয়েছিল। যাই হোক, শিবাজির প্রশাসন ব্যবস্থার যদি আমরা উপসংহার টানি, তার মধ্যে কিছু ভালো দিক কিছু খারাপ দিক অবশ্যই রয়েছে। সমালোচনা ঐতিহাসিকদের মধ্যে রয়েছে, বিশেষ করে সেই সময়কারের বিখ্যাত ঐতিহাসিক, মানে এই বিষয় নিয়ে মধ্যযুগের ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, আমাদের বাঙালি ঐতিহাসিক, তিনি মন্তব্য করেছেন যে শিবাজির প্রশাসন হচ্ছে মধ্যযুগীয় রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিস্ময়, এ নভেলটি অব মেডিয়েবল মোনার্কি। এ কথা তিনি বলছেন, মানে তিনি ভূয়সী প্রশংসা করেছেন। मतलब बहुत ही उन्होंने तारीफ किए हैं शिवाजी के एडमिनिस्ट्रेशन के बारे में। लेकिन सतीश चंद्र जो मेडिवल हिस्टोरियन है, तुम लोग बुक भी पढ़ते होंगे, ইনি কিন্তু কোনো নতুনত্ব পাননি, मतलब নয়া চিজ উনি ঢুন পায়। ইনি বলছেন যেটা আহমদনগরে মালিক আম্বার চালানোর চেষ্টা করেছিলেন সেটাই তিনি পুনরাবৃত্তি করছেন। তার মানে এনার প্রশাসনে কিছু নতুন ছিল না। তবে ডক্টর ঈশ্বরী প্রসাদ বলে একজন ঐতিহাসিক আছেন এবং আরও অন্যান্যরা এই তার প্রশাসনে কিছু সমালোচনাও করেছেন। যে সমালোচনাটা কী করছেন দেখো। প্রথমত হচ্ছে বলছে যে শিবাজির এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনটা সম্পূর্ণরূপে শিবাজির উপর নির্ভরশীল ছিল, মানে শিবাজি নিজস্ব যোগ্যতার উপর নির্ভরশীল ছিল। শিবাজি যতদিন বেঁচে ছিলেন
ততদিন কিন্তু শিবাজির এই অ্যাডমিনিস্ট্রেশন খুব সুন্দর চলেছে। যখন তিনি মারা গেলেন 53 ইয়ার্স যখন এজ হলো তখন তা মারা গেলেন, তো তারপরে কিন্তু শিবাজির সেনাবাহিনীর মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা দেখা গেল। 2, তিনি বলছেন যে জায়গির প্রথা বিলোপ করে যেতে পারেনি, যার জন্য জায়গির বলতে তোমরা মুঘল আমলে পড়েছো যে মুঘল বাদশারা কি করতেন, তাদের অফিসারদের মাইনে দিতে পারতেন না, তার জন্য তারা ল্যান্ড দিয়ে দিতেন যে এই এলাকা জমি তোমরা চাষ করাও এবং ওখান থেকে যা টাকা পয়সা আসবে তোমরা তোমাদের স্যালারি হিসেবে নিয়ে নাও, দ্যাটস কল্ড জাগির। এটা জাগির ব্যবস্থা বলা হতো। তো শিবাজির অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু জাগির ব্যবস্থার সূচনা হয়ে গিয়েছিল, রেখে গিয়েছিলেন এবং তিনি সেটাকে বিলুপ করে যেতে পারেননি। এখন এটা তো একটা খুবই খারাপ দিক, কোনো কর্মচারীকে মাইনে না দিয়ে জমি দিয়ে দেওয়া এবং তারপরে সেই এলাকায় সেই জাগিরদার স্বাধীন হবেই এবং সে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করবে এবং তারপরে তার আচরণগুলো সঠিক হবে না, এটি হয়েছিল। কারণ মারাঠা সাম্রাজ্যে যে হোলকার, তারপরে ধরো সিন্ধিয়া, ভোঁসলে, এই যে গোষ্ঠীগুলোর আবির্ভাব হয়েছিল, এগুলো সবাই কিন্তু জাগির ছিলেন মারাঠাদের আন্ডারে। তো যার ফলে সেটা পরবর্তীকালে আমরা দেখব যে মারাঠা সাম্রাজ্যের কিন্তু বিভাজনে এই জাগিরদারি ব্যবস্থা অত্যন্ত गुरुत्वपूर्ण भूमिका पालन करेছিল। मतलब जो जागीर सिस्टम्स था वो आने वाले दिनों के लिए बहुत खतरनाक साबित हुआ था क्योंकि डिवीजन तैयार हो गया था। 4 নম্বর হচ্ছে যে শিবাজি প্রশাসন সম্পর্কে একটা সমালোচনা করা হয়ে থাকে চৌথ সারদেশমুখী, যেটা আমি বলছিলাম। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলছেন যে এটা এক ধরনের কর, আরে আপনি ডাইরেক্ট অঞ্চলগুলোতে এই ধরনের কর আদায় করেন না, অথচ আপনি পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেন এমন জায়গাগুলো আপনি ভয় দেখিয়ে ট্যাক্স আদায় করছেন 1/4 আর 1/10, যেটা কিন্তু একদমই মেনে নেওয়া উচিত নয় এবং সেটা একটা দস্যুব ট্যাক্স বলা হচ্ছে, যেটা খুবই খারাপ হয়েছিল, পরবর্তীকালের জন্য সুনাম নষ্ট হয়েছিল, বদনাম হয়েছিল। আচ্ছা, শিবাজির যে অ্যাডমিনিস্ট্রেশনে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে তিনি কিন্তু ইন্ডাস্ট্রি বা ক্র্যাফটসম্যানশিপের ওপর কিন্তু জোর দেননি, যেটা কিন্তু একটা খুবই খারাপ দিক ছিল। এবং বিজনেস এই ব্যাপারটাতে শিবাজির অ্যাডমিনিস্ট্রেশনে খুব একটা বেশি গুরুত্ব পায়নি, যেটা একটা অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে খুব একটা ভালো সংকেত নয়। একই সঙ্গে তিনি মারাঠা সাম্রাজ্যের ভেতরে হয়তো তিনি অনেকগুলো সেনাবাহিনীকে, অনেক ধর্মের মানুষদেরকে নিযুক্ত করেছিলেন, কিন্তু একথা ঠিক তিনি কিন্তু জাতিভেদ প্রথাকে কিন্তু তিনি কন্ট্রোল করতে পারেননি। এখন জাতিভেদ প্রথাকে কন্ট্রোল করতে না পারার কারণে যেটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। কারণ এই যে মারাঠা জাতি এই ব্যাপারটা, মানে তিনি ব্রাহ্মণদেরকে খুশি করতে গিয়েছেন। এই ব্রাহ্মণদেরকে খুশি করতে গিয়ে কি হয়েছে, দেখা গিয়েছে যে ব্রাহ্মণ এবং পেশোয়া কেবলমাত্র তারাই, ব্রাহ্মণ সম্প্রদায় যে পেশোয়া প্রাইম মিনিস্টারশিপটা, সেটা কিন্তু পেশোয়ারাই পেয়েছে, পেশোয়া পদটা ব্রাহ্মণরাই পেয়েছেন, যেটা কিন্তু অষ্টপ্রধানদের যে সিস্টেমটা সেটা কিন্তু ব্রাহ্মণদের এতটাই দাপাদাপি শুরু করেছিলেন, মানে তাদের প্রভাবটা এতটাই বেশি ছিল যে ভারতবর্ষে জাতিভেদ প্রথা, মারাঠা সাম্রাজ্যের মধ্যেও জাতিভেদ ব্যাপারটা এসে গিয়েছিল। মানে তাহলে ব্রাহ্মণরাই ভালো আর অন্য ক্যাটেগরির মানুষেরা ঠিক নয়, তাদের যোগ্যতা নেই প্রাইম মিনিস্টার হওয়ার। এই ব্যাপারটা শিবাজির সময় একটা শিবাজি যেন অচেতন মনেতেই তৈরি করে চলে গিয়েছিলেন। যাই হোক, আমরা শিবাজি কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে কথা বলতে পারি মধ্যযুগের ভারতবর্ষে, যেখানে মুঘল সাম্রাজ্য রাজত্ব চলছে দিল্লি থেকে, সেখানে তিনি ব্যক্তিগত নিজস্ব যোগ্যতায় তিনি একটা বিশাল বড় সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিলেন এবং নিজেকে ছত্রপতি ঘোষণা করেছিলেন। मतलब अपने आप को एक ऐसा राजा बनाया था जो मुग़ल डायनेस्टी होने के चलते भी अपने आप को प्रूव किया और अपना डायनेस्टी बनाया, जो हिस्ट्री में सबसे बहुत ही यादगार पल है भारतवर्ष की हिस्ट्री के लिए और मराठा हिस्ट्री के लिए। তো শিবাজির ভূষী প্রশংসা না করে নয়, শিবাজির প্রশংসা এতটাই, শিবাজিকে মানুষ, মারাঠা সাম্রাজ্যের মানুষ তাদের আজও হৃদয়ের মধ্যে রেখেছেন। এবং আমরা জানি যে ছত্রপতি ইন্টারন্যাশনাল আমাদের মুম্বাই যে এয়ারপোর্ট এবং ছত্রপতি টার্মিনাল রয়েছে, রেল স্টেশন মুম্বাইয়ের, তো তার সম্মানের জন্য এবং মহারাষ্ট্রের মানুষেরা তাকে ভগবানের সঙ্গেই তুলনা করে থাকেন। তো যাই হোক, তোমরা একটা 10 মার্কের কোয়েশ্চেন রেডি করে রাখবে, শিবাজির প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। ওকে, আজকে এখানেই শেষ হলো। নেক্সট টাইম আবার কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।